এই ভিডিওতে আমি রিসার্চ পেপার পড়ে আমরা কিভাবে সহজে বোঝার চেষ্টা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি কনটেক্সটটা এক্সপ্লেন করি। আমার কাছে এর এর আগে বেশ কয়েকজনের সাথে যখন কথা হচ্ছিল ওর বিশেষ করে তারা হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট এবং হচ্ছে অথবা ডাক্তার, কেউ কেউ ছিল বায়োমেডিক্যাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড। তো এদের কেউ কেউ যখন আমার সাথে কথা বলছে তখন শেয়ার করছে যে রিসার্চ পেপার কিভাবে পড়বে এবং সেটা বুঝবে কিভাবে। তো এটার কারণ হচ্ছে যখন তারা রিসার্চ পেপার পড়তে যায় তখন হচ্ছে এটা খুব কঠিন লাগে, বুঝতে পারে না আসলে কি বলতে যাচ্ছে, কি মানে মোট কথা এটা অনেক টাইম যাচ্ছে বা বুঝতে পারতেছে না। তো কি করা যায়? তো প্রথমে বলে রাখি যে এই যে রিসার্চ পেপার পড়তে গিয়ে বুঝতে না পারা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আমি নিজে 7-8 বছর আগে যখন পিএইচডি শুরু করতে গেছি তখন হচ্ছে এই ধরনের যখন আমি পেপার পড়তে গেছিলাম শুরুতে নতুন নতুন, তখন হচ্ছে আমি সেম সিচুয়েশন ছিল। একটা পেপার পড়তে মাস পর্যন্ত চলে যেত, কারণ বুঝতে পারতাম না কি বলতে যাচ্ছে, কি কি টেকনিক, কি এক্সপেরিমেন্ট বলতে যাচ্ছে, কিছুই বুঝতেছে না। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তবে আজ থেকে 8-10 বছর আগে বা তারও আগে যেভাবে মানুষ একটা পেপার পড়ে বোঝার চেষ্টা করত সেটা এবং বর্তমান যুগে এসে এই জাস্ট 8-10 বছরে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এখন আগেকার সিচুয়েশনের সাথে মিলালে হবে না। এখন আমি কি অ্যাডভাইস দিই এবং আমি নিজে কিভাবে এখন কোনো কিছু যদি না বুঝি সেটা কিভাবে বোঝার চেষ্টা করি সেটা শেয়ার করবো এবং আশা করি যে এটা হয়তো কারো কারো হয়তো কাজে লাগবে। তো আগের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তখন হচ্ছে আমি যখন কোনো একটা কিছু বুঝতাম না ওইটা গুগল সার্চ করতাম, টপিকটা বা এক্সপেরিমেন্টটা লিখে সার্চ করতাম, বোঝার চেষ্টা করতাম, বা ল্যাবমেট যারা আছে বা আমার প্রফেসর যিনি আছেন বা সিনিয়র কারো কাছ থেকে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করতাম যে এটা কি, কেন করছে। এটা অনেক টাইম কনজিউমিং। যেমন আমি একটা পেপার পড়তে বসছি, একটা জায়গায় আটকে গেছে, এটার জন্য এটা না বুঝে আমি আর আগাইতে পারতেছি না। তো দেখা যাচ্ছে ওইটার জন্য আমার এর পিছনে ওর পিছনে ঘুরতে হচ্ছে, অনেক টাইম নষ্ট হয় এবং অনেক সময় যেত এবং ফ্রাস্ট্রেটেড লাগতো। একটা পেপার পড়তে যদি এতক্ষণ সময় লাগে এবং নিজেকে খুব ইয়া মনে হতো যে আমি এইটাই বুঝি না, আমি রিসার্চ করবো কেন। এখন বর্তমান যুগে এসে এখন তো এআই এর যুগ, এখন হচ্ছে চ্যাট জিপিটি, কোপাইলট, এরকম অনেকগুলো টুলস চলে আসছে যেগুলো অসাধারণ এক কথায়। তো এখন আমি এই টুলসগুলো ইউজ করি এবং আমি এই টুলসগুলো ইউজ করতে অ্যাডভাইস দিই। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, আপনি এখন মেডিকেল স্টুডেন্ট ধরেন, আপনি যদি ভবিষ্যতে রিসার্চ ক্যারিয়ার করার ইচ্ছা থাকে বা রিসার্চকে ক্যারিয়ার হিসেবে না নিলেও এটা সম্পর্কে জানতে চান, বা ফিজিশিয়ান সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, বা আপনার এগুলো কোনো কিছু ইচ্ছা নাই, আপনি ডাক্তারই করবেন, কিন্তু আপনি ধরেন ওই ক্যাপাবিলিটিটা অর্জন করতে চান যে আপনি যে কোনো রিসার্চ পড়ে সেটা বুঝতে পারবেন, বিশেষ করে বায়োমেডিক্যাল রিসার্চগুলা, এবং ওইটা ইন্টারপ্রিট করতে পারবেন। তো যে 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 সিচুয়েশনে হোক না কেন, তবে বিশেষ করে এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা এই যে ভবিষ্যতে মাস্টার্স পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে ওদের জন্য। তো যাই হোক, আপনি যদি রিসার্চ পেপার পড়তে চান সেটা যদি না বুঝেন, কষ্ট হয়, কিভাবে শুরু করবেন আপনি? যাই হোক, আবার বলতেছে এটা মেইনলি হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট বা যারা বায়োমেডিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে আছেন, যারা ভবিষ্যতে মাস্টার্স পিএইচডি বা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে আসতে চান তাদের জন্য মেইনলি। তবে এগেইন এই অ্যাডভাইস যে কোনো কেউ নিতে পারেন। তো আপনারা আসলে কিভাবে আমরা এটা মানে শুরু করতে পারি? যখন কোনো একটা রিসার্চ পেপার আমি পড়া শুরু করব, দেখা যাচ্ছে যে শুরুর দিকে মানে হচ্ছে আপনার ধরেন আগে এগুলো পড়ার অভ্যাস নেই, দেখবেন যে আপনি ইন্ট্রোডাকশনে দেখা যাচ্ছে যে অল্প কিছু অংশ বুঝছেন, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অংশ বুঝেন নাই।
রেজাল্ট সেকশন বা মেথড সেকশনে গিয়ে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম বুঝতেছেন না এখানে কি বলতে যাচ্ছে, কেন করতে যাচ্ছে, কি ফিগার দিচ্ছে, ফিগারের নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো কি বলতে যাচ্ছে, অ্যাবসলিউটলি নো আইডিয়া। কি করবেন আপনি? আপনি এখানে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নেবেন। কিভাবে? আপনি একটা পেপার প্রথমে ডাউনলোড করবেন, সেটা যদি ওপেন অ্যাক্সেস জার্নাল হয় অনেক সময় এটা ফ্রি পাবেন। তো কিন্তু যদি ওপেন অ্যাক্সেস না হয় সেক্ষেত্রে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন, যদি পরিচিত কেউ বাইরে থাকে, অথবা অনেকে সায়েন্স হাব ইউজ করে, সাই হাব, যেটাতে অনেক সময় ফ্রি পেপার ডাউনলোড করা যায়। কেউ লিগাল কেউ ইলিগাল বলে, যাই হোক আমি অপশনটা বললাম। তো যে কোনোভাবে আপনি পেপারটা ডাউনলোড করবেন, করে হচ্ছে আপনি এটা পড়া শুরু করবেন। আপনি ইন্ট্রোডাকশনে পড়বেন, যেই অংশটুকু বুঝবেন না ওটা বোঝার জন্য হচ্ছে আপনি পুরো ইন্ট্রোডাকশন সেকশনটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করেন এবং বলেন যে আমি এই অংশটা বুঝতেছি না, আমি একজন মেডিকেল স্টুডেন্ট বা আমি একজন আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই, এক্সপ্লেন ইট লাইক ইউ আর এক্সপ্লেনিং ইট টু এ কলেজ স্টুডেন্ট অর ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। দেখবেন যে সে চ্যাট জিপিটি খুব সহজ ভাষায় এটা বোঝানোর চেষ্টা করবে। ওটা থেকে আপনার কিছু আইডিয়া হবে প্রাইমারি রেসপন্স থেকে। তারপর হচ্ছে আপনি ওখান থেকেও দেখবেন যে স্টিল আপনি কিছু জিনিস বুঝতে পারতেছেন না বা আপনার ফার্দার কোয়েশ্চেন আসছে মাথায়, আপনি ওইটা নিয়ে আবার কোয়েশ্চেন করবেন ওকে, যে ইউ মেনশন দিস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, এক্সপ্লেন দিস। তো এভাবে করে করে আপনি চ্যাট জিপিটিকে আপনার একটা পার্সোনাল টিউটর হিসেবে নেবেন। চ্যাট জিপিটি আপনি ফ্রি ভার্সন আছে, ফ্রিটাই এনাফ, যদিও একটু লিমিট দেওয়া আছে যে কতটুকু আপনি ইউজ করতে পারবেন ডেইলি। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে ফ্রিলি আপনি ওটাকে একটা পার্সোনাল টিউটর হিসেবে ইউজ করতে পারেন এবং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য, এসব মানে বিগিনার লেভেলে আপনি এগুলো বোঝার জন্য আপনি চ্যাট জিপিটির সাথে ডাইরেক্ট এরকম কমিউনিকেশন করতে পারেন। কপি করেন, পেস্ট করেন এবং ওটা থেকে জানার চেষ্টা করেন, স্ক্রিনশট নিতে পারেন, অথবা এমনকি প্রিন্টেড কপি থাকলে আপনি সেটা ছবি তুলে ওকে দিতে পারেন এবং এক্সপ্লেন করতে পারেন। এটা অনেক সময় যে কারো কাছ থেকে জিজ্ঞেস তো করবেন অবশ্যই সুযোগ থাকলে, কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে ওই সুযোগটা তো আর আমাদের থাকে না সব সময়। আপনি কি ওইটার জন্য আটকে থাকবেন? তো এই জন্য হচ্ছে এটা আপনার বিগিনিং লেভেলের জন্য অসাধারণ একটা টুলস। এরকম আরো আছে, এরকম টুলস আছে, আপনি এভাবে শুরু করতে পারেন। তো যখন ইন্ট্রোডাকশনটা সম্পর্কে যখন আপনার কিছু আইডিয়া হবে, পরে আপনি মেথড এবং রেজাল্ট সেকশনে যাবেন, দেখবেন যে ওখানে ম্যাক্সিমাম টপিকে, ম্যাক্সিমাম টেকনিকে আপনি বুঝতেছেন আসলে কি কেন করছে, কি করছে। যেমন ধরেন রেজাল্ট সেকশনে দেখা যাচ্ছে প্রথমে একটা সেকশন আছে, ওখানে বললো যে আমরা ডিটেক্ট করতে হচ্ছে এই ডিজিজে এই প্রোটিনটা বেশি পাইছি। ওখানে দেখবেন যে ওই প্রোটিনটা ওরা দেখা যাচ্ছে হয়তো বেশি পাইছে, যে এটা কেমনে বুঝছে, মানে ওটা যে বেশি সেটা কিভাবে ডিটেক্ট করছে। দেখা যাচ্ছে বলছে যে ওয়েস্টার্ন ব্লট করছে বা ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি করছে অথবা প্রোটিওমিক্স করছে, এরকম কিছু একটা লেখা থাকবে। আপনি তো এই টপিকগুলো সম্পর্কে জানেন না, টেকনিকগুলো কি, তাহলে এখন আপনি কি করবেন? আপনি অ্যাগেন ওই সেকশনটা মেথড বা ওই রেজাল্টের ওই সেকশনটা স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দেন, এক্সপ্লেন করেন এবং পার্টিকুলারলি বলে দেন যে they talk about western blot, what is western blot, I don't understand, explain it to me। খুব সুন্দর করে এক্সপ্লেন করবে। তারপর হচ্ছে এইটা সম্পর্কে আপনার এই টপিকটা বা এটা সম্পর্কে একটু যখন কনসেপচুয়াল আইডিয়া হবে, তখন আপনি আবার গুগল সার্চ করেন, বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন মেথড বা প্রোটোকলগুলো পড়েন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। আরো ভালো হয় আপনি যদি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে ওইটা অ্যাকচুয়ালি ল্যাবে কিভাবে মানুষজন করে এবং এটা কি জিনিস, এটা লেকচার বা এরকম মানে এক্সপ্লেনেশনের অ্যানিমেশন অনেক ভিডিও পাবেন। এগুলো দেখে দেখে আপনার একটা কনসেপ্ট বা একটা আইডিয়া দাঁড় হয়ে যাবে যে ওয়েস্টার্ন ব্লটটা কি, এটা কিভাবে করে, কেন করে। দ্যাট ইজ এনাফ ফর ইউ। আপনাকে সবকিছু নিজে করতে পারতে হবে ব্যাপারটা না, কিন্তু আপনাকে বুঝতে পারতে হবে যে কোন কোন টুলস বা কোন কোন মেথড অ্যাভেলেবল, বেসিক মেথডগুলো আর কি। তারপর হচ্ছে এটা কেন করা হয়, কিভাবে করে, এই জিনিসগুলো সম্পর্কে কিছু প্রাইমারি আইডিয়া আপনাকে রাখতে হবে। এবং সেটা করার বেস্ট উপায় হচ্ছে এভাবে রিসার্চ পেপার পড়া। আপনি আন্দাজে কোন টেকনিক সম্পর্কে জানবেন, তাই না? আপনি পেপার পড়েন, ওখানে থেকে আপনি এগুলোকে পাবেন কোন কোন ওরা মেথডগুলো, টেকনিকগুলো ইউজ করছে, ওখান থেকে আপনি শিখেন বাই এক্সাম্পল, তাই না? ওগুলোতে একটা এক্সাম্পল কেস, ইউজ কেস, তো সেগুলো থেকে আপনি বোঝার চেষ্টা করুন যে কেন করছে, এগুলো কেন ইউজ করছে।
তারপরে যেমন ধরেন বলতে পারে যে ওরা জিন এক্সপ্রেশন বা এই যে জিনের এক্সপ্রেশন লেভেল দেখার জন্য ওরা কিউপিসিআর আরটিকিউপিসিআর এগুলা কিছু একটা করছে। তা এখন আপনার প্রশ্ন আসবে যে কিউপিসিআর বা আরটিপিসিআর এগুলো কি জিনিস, খায় না মাথায় দেয়? তো আপনি এগেইন সার্চ করেন, চ্যাট জিপিটির হেল্প নেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে যান, প্রচুর ভিডিও দেখেন, আপনার আইডিয়া হয়ে যাবে। এটা হতে বাধ্য, এভাবেই হয় মানুষজনের আইডিয়া। তারপর হচ্ছে আপনার এখন মনে কোয়েশ্চেন আসবে যে আপনি যখন এরকম কয়েকটা দেখবেন যে জিনের এক্সপ্রেশন লেভেল দেখার জন্য ওরা আরটিপিসিআর কিউপিসিআর এরকম কিছু একটা করতেছে, আবার কেউ কেউ ওয়েস্টার্ন ব্লট করতেছে, কেউ কেউ ইমিউনোফ্লুরেসেন্স স্টাডি করতেছে। এখন আপনার কোয়েশ্চেন আসবে যে এতগুলা মেথড কোনটা কোন ক্ষেত্রে ইউজ করতেছে, বা একই পেপারে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন ব্লটও করছে, কিউপিসিআরও করতেছে, ইমিউনোফ্লুরেসেন্স স্টাডি করতেছে। ওয়াই? এটা কেন করতেছে? এক এক জায়গায় এক এক রকম মানে যে কোনো একটা কেন ইউজ করতেছে না, সবগুলো কেন ইউজ করতে হচ্ছে, বা একাধিক কেন ইউজ করতে হচ্ছে? এই কোয়েশ্চেন গুলো আপনার মাথায় যখন আসবে তখন হচ্ছে বুঝতে পারবেন যে এটাতে ফ্রাস্ট্রেশন হওয়া না, এটা হচ্ছে একটা ইউরেকা মোমেন্ট, যে আপনি এখন বুঝতে পারতেছেন, আপনার মনে কোয়েশ্চেন আসতেছে। দ্যাট ইজ গুড। এভাবে করে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এবং হচ্ছে টেকনিক কি কি অ্যাভেলেবল এবং কোন ক্ষেত্রে কোনটা ইউজ করা হবে না হবে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া ডেভেলপ হবে, এবং দিস ইজ এ গুড সাইন। আচ্ছা, তো এরকম আপনি যখন একটা পেপার পড়বেন দেখবেন যে ওখানে 10টা এরকম রাফলি ধরুন টেকনিক পাইছেন। সেটা হইতে পারে যেমন সেল লাইন নিয়ে যদি হয় সেখানে ট্রান্সফেকশনের সম্পর্কে জানতে পারবেন, বা ভাইরাল ইনডিউসড বা ভাইরাল ডেলিভারি অফ জিন এরকম পাইতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে ওয়েস্টার্ন ব্লট, কিউপিসিআর বা পিসিআর এরকম বললাম। তারপরে এই যে এই তো এরকম কিছু অল্প কিছু জিনিস 10টা হয়তো খুব কমনলি ইউজ টেকনিক আছে, হয়তো জেল ইলেকট্রোফোরেসিস করতেছে, তাই না? তারপরে হচ্ছে ডিএনএ এক্সট্রাকশন করতেছে, আরএনএ এক্সট্রাকশন করতেছে। এখন শব্দগুলো শুনতেছেন মনে হচ্ছে যে হয়তো এগুলো কি কঠিন জিনিস, আসলে তেমন কোনো কঠিন কিছু না। বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, আমি যেহেতু এগুলা করে আসছি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, আমি জীবনে কখনো পাইপেটও ধরি না আমি যখন ফার্স্ট ল্যাবে আসি, ঠিক আছে? তো তারপরেও তো মানুষজন এগুলো যখন এক্সপোজ হয়, এগুলোর সম্পর্কে যখন একটু এনকাউন্টার করতে থাকে, এগুলো করতে থাকে বা জানতে থাকে, তখন হচ্ছে এগুলো আস্তে আস্তে ভয়টা কাটে। তো শুরুতে আপনি ভয় লাগবে, সেটাই স্বাভাবিক, কিন্তু পড়তে যাবেন এইভাবে একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন যে আপনি বুঝে যাবেন। আচ্ছা, তো এইরকম আপনি যখন একটা পেপার পড়বেন আপনি সাথে একটু নোট করার চেষ্টা করেন যে আপনি ওই পেপার থেকে কি কি এরকম নতুন নতুন টেকনিক বা নতুন নতুন ল্যাবরেটরি টেকনিক সম্পর্কে ওখানে পাইলেন, এবং সেটা কেন ইউজ করছে ওরা। জাস্ট এক কথায় লিখে রাখেন যে কিউপিসিআর করছে, ওকে আরএনএ ডিটেকশনের জন্য, প্রোটিন ডিটেকশনের জন্য, ওয়েস্টার্ন ব্লট করছে প্রোটিন ডিটেকশনের জন্য, ইমিউনোফ্লুরেসেন্স করছে প্রোটিন ডিটেকশনের জন্য। ওকে, এরকম করে আপনি লিখে রাখেন। তারপরে ট্রান্সফেকশন করছে, ওকে জিন এক্সপ্রেশনের জন্য, এরকম কিছু একটা আপনি লিখে রাখেন, এবং ইউটিউবের লিংক বা কোনো আর্টিকেলের লিংক ওখানে সেভ করে রাখেন, যদি আপনার পরবর্তীতে প্রয়োজন হয় ভুলে যান, যাতে করে দ্রুত এটা দেখে নিতে পারেন। খুব খুব সিম্পল। এরকম একটা পেপার পড়লে দেখবেন যে ধরেন রাফলি লেটসে আপনি 10টা এরকম টেকনিক সম্পর্কে জানলেন এবং তাদের এক্সাম্পলও পেলেন যে কেন ওরা ইউজ করছে। ওকে, গেল। এরপরে হচ্ছে আপনি ধরেন সেকেন্ড একটা পেপার পড়তে গেলেন, দেখবেন যে রিলেটেড পেপারে পড়েন কিন্তু একটু ডিফারেন্ট হয়তো, কিন্তু রিলেটেড ফিল্ডে বা সিমিলার একটু পেপার পড়েন, দেখবেন যে এবার আপনি ওখানে যখন পেপারগুলো পড়তে যাবেন দেখবেন যে অনেক কিছু কমন পড়ে গেছে আগের পেপার থেকে। যেমন আপনি ওখানে হয়তো ওয়েস্টার্ন ব্লট পাবেন, হয়তো ওখানে কিউপিসিআর পাবেন, এরকম কয়েকটা দেখবেন যে আবার রিপিট হচ্ছে। কারণ হচ্ছে এই কিছু বেসিক ল্যাবরেটরি টেকনিক্স সব ল্যাবে ইউজ হবে, এটা লাগবে, এটা একদম ডাল ভাত, এটা হচ্ছে ব্রেড এন্ড বাটার ফর এভরি ওয়েট ল্যাব। এটা আপনাকে দেখবেন যে সাহস যোগাবে পরবর্তী পেপার পড়ার সময়। কিন্তু ওখানেও নতুন কিছু পাবেন, নতুন দেখা যাচ্ছে যে 10টা ওখানেও 10টা টেকনিক ইউজ করছে, আপনার দেখা যাচ্ছে যে 3-4টা কমন পড়ে গেছে আর কিছু নতুন আসছে। আপনি ওগুলো সম্পর্কে সেম ওয়েতে ইউটিউব, চ্যাট জিপিটি এগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করেন। এগেইন কনসেপচুয়ালি কিছু আইডিয়া হলে কিন্তু হবে, আপনি ওটার সম্পর্কে এগেইন লিখে রাখেন, এবং আপনি হলে কি এখন হচ্ছে আরেকটু আপনার নলেজটা বাড়লো। এরকম করে করে আপনি যখন 10টা পেপার পড়বেন দেখবেন যে আপনার বেশ কিছু ল্যাবরেটরি টেকনিক সব কিছু মিলে হয়তো এমন হবে যে 10-20
মানে হয়তো দেখা যাচ্ছে যে 20-25টা ল্যাবরেটরি টেকনিক্স বা মেথড সম্পর্কে হয়তো আপনার একটা লিস্ট হয়ে গেল। আপনি যখন 11তম পেপার পড়তে যাবেন দেখবেন যে আর তেমন কিছু নাই নতুন, খুব অল্প কিছু হয়তো স্পেশালাইজড কেস আপনি নতুন করে পাচ্ছেন ওখানে, ঠিক আছে? তো এইটা করলে আপনার আশা করি এটা সব শুরুর দিকে সময় লাগবে, প্রথম পেপারটা পড়তে হয়তো আপনার 1 মাস চলে যাবে, ঠিক আছে? বাট স্টিল আপনি যদি এভাবে করেন আপনার আপনার হয়তো আস্তে আস্তে, মানে এটা একদিনে হয় না। ইংরেজি ভাষা শেখা যেমন একদিনে হয় না, ইংরেজি ভাষা কেন, কোনো ভাষা শেখা যেমন একদিনে হয় না, এই যে রিসার্চ এটাও একটা আলাদা 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 একটা ভাষা। এই ভাষাটা আপনি একদিনে শিখতে পারবেন না, এই ভাষাতে একটু টাইম দিতে হবে। আপনি এই জিনিসগুলোকে বারবার এনকাউন্টার করতে হবে, ঠিক আছে? আমরা যখন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যখন প্রথম যাই তখন আমরা মিডিয়েস্টেনাম এই শব্দটা শুনে এটা মনে রাখতে রাখতে মানে কি কঠিন কঠিন ওয়ার্ড। হ্যাঁ, মিডিয়েস্টেনামে হার্ট এখানে থাকে, তারপরে যে ইসোফেগাস তার সামনে থাকে নাকি পিছনে থাকে, এইটা কোনোভাবেই মনে রাখতে পারি না, এরকম দেখা যাচ্ছে হয়। কিন্তু এখন কি আপনার এটা চিন্তা করতে হবে হার্ট সামনে থাকবে ইসোফেগাস পিছনে থাকবে? দ্যাট ইজ নর্মাল, তাই না? এরকমই হয়ে যাবে এক সময় গিয়ে। আপনি ওয়েস্টার্ন ব্লড যে প্রোটিন ডিটেকশনের জন্য এইটা আর আপনার চিন্তা করে বলতে হবে না, এইটা মনে হবে যে এইটাই তো হবে, এটা ছাড়া আর কি হবে, এরকম একটা সিচুয়েশন আপনার চলে আসবে। মানে এটা খুবই মাথার মধ্যে ঢুকে যাবে আর কি, যে এরকম এক্সাম্পল পাইতে পাইতে আপনি যখন রিসার্চ পেপার পড়তে যাবেন। আচ্ছা, এটা তো বললাম ল্যাবরেটরি টেকনিক্স গুলা সম্পর্কে জানা এবং তাদের কিছু ওই রিলেটেড কিছু কনসেপ্ট ডেভেলপ করা, এটা হচ্ছে একটা ডাইমেনশন, আপনাকে এটা বুঝতে হবে। দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে পেপারগুলো পড়ার সময় আপনি খেয়াল করবেন যে পেপারটার ফ্লোটা কেমন হচ্ছে, প্রোগ্রেশনটা কেমন হচ্ছে। প্রথম সেকশনে একটা রেজাল্ট বললো যে ওরা এটা পাইছে, এরপরের সেকশনে যেটা রেজাল্ট বলা হচ্ছে সেটার সাথে প্রথমটার রিলেশন কি, প্রথম যে রেজাল্টের কথা বলছে সেটা থেকে কি এমন কোন কোয়েশ্চেন জেনারেট হয়েছে যেটার কারণে ওরা দ্বিতীয় সেকশনে যে এক্সপেরিমেন্টের কথা বলতেছে ওইটা আসছে। তা এরকম করে একটু লিঙ্ক করার চেষ্টা করবেন এবং লজিক খোঁজার চেষ্টা করবেন। সবসময় যে লজিক পাবেন তা না, কিন্তু চেষ্টা করবেন, দেখবেন যে আপনি কিছু ক্ষেত্রে লজিক পাবেন এবং আস্তে আস্তে এটা এই সেন্সটাও গ্রো করবে। এটা হলে কি হবে, আপনি রিসার্চারের মাথায় ঢুকে যাবেন, ওই যে 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 রিসার্চার সায়েন্টিস্টরা ওই পেপারটা লিখছে এক্সপেরিমেন্ট গুলো করছে ওদের মাথায় ঢুকে যাবেন যে ওরা কিভাবে চিন্তা করছে, কেন এক্সপেরিমেন্টটা করছে, কেন এটা থেকে পরে ওইটার দিকে গেছে, ওইটার দিকে যায় নাই। এখন অনেক সময় ওগুলো ওখানে লেখাও থাকে যে আমরা এটা পাইছি, তো প্রিভিয়াস এক্সপেরিমেন্ট প্রিভিয়াস স্টাডিতে বলা হয়েছে যে এটাকে আপরেগুলেট করে সেই জন্য আমরা এটা দেখতে গেছি, এরকম করে কোন একটা জাস্টিফিকেশন দেয়া থাকে। তো আপনি ওই ওয়েতে চিন্তা করার চেষ্টা করবেন যে ওরা কি করছে, কিভাবে চিন্তাটা করছে। এভাবে হলে হবে কি, টেকনিক যেগুলো বললাম ওটার বাইরেও আপনার একটা লজিক্যাল যে রিসার্চের যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি সেটা ডেভেলপ করবে। শুরুর দিকে আপনি এত ক্রিটিক্যাল হতে পারবেন না, আপনি চিন্তা করেন, আস্তে আস্তে এটা অ্যাপ্লাই করে এটা একটা রিহার্স করতে চেষ্টা করেন। আপনি দেখবেন যে 5টা-10টার পরে পেপার পড়ার পরে দেখবেন যে আপনি নিজে নিজে অনেক কিছু চিন্তা করতেছেন এবং পরবর্তী পেপারে গিয়ে আপনি যখন একটা সেকশন পড়বেন তখন আপনার মধ্যে অলরেডি মাথায় কোয়েশ্চেন ঘুরপাক খাবে যে হ্যাঁ এটা তো নেক্সট মনে হয় ওরা এটা করবে বা নেক্সট মনে হয় এটা করবে। আপনি দেখবেন যে ওরা আপনি ওইটার সেকেন্ড সেকশন বা পরের গুলা পড়ার আগে আপনি ধরে ফেলতে পারতেছেন যে এটা তো কোয়েশ্চেন হওয়া উচিত, নেক্সট কোয়েশ্চেন, এই এক্সপেরিমেন্টটা তো নেক্সট করা উচিত। তখন আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। আচ্ছা, এটা গেল দুইটা দিক, মানে সেকেন্ড দিক। তৃতীয় আরেকটা জায়গায় এগুলো হেল্প করবে, এই যে আপনি রিসার্চ লজিকটা কিভাবে আগাচ্ছে, রিসার্চ থিঙ্কিংটা কিভাবে আগাচ্ছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন কিভাবে আগাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো ইটসেলফ কি কি কেন করা হয়। এই দুইটা যখন আপনি মোটামুটি আস্তে আস্তে ধরতে পারবেন তখন হচ্ছে আপনার এটা কিভাবে হেল্প করবে আপনাকে। আপনি যখন এমফিল বা পিএইচডি বা মাস্টার্স এগুলোর জন্য যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন হচ্ছে আপনি তো প্রফেসরের সাথে ইমেল করবেন, প্রফেসরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। তখন হচ্ছে ওই প্রফেসরের রিসার্চ পেপারগুলো আপনাকে হয়তো পড়তে হইতে পারে, তাই না? আপনি না হলে আন্দাজে কি ইমেল দেবেন। তখন হচ্ছে ওই রিসার্চ ওই প্রফেসরের রিসার্চ এরিয়া এবং পেপারগুলো বোঝার জন্য, দ্রুত বোঝার জন্য আপনার এই যে আগে থেকে একটা নলেজ, একটা বেস তৈরি হলো সেটা খুবই হেল্প করবে। দ্বিতীয়, আপনি যখন প্রফেসরের সাথে যদি আপনার ইমেলে যদি রিপ্লাই দেয়, বলবে যে ঠিক আছে তুমি এই পেপারটা পড়ো, এই পেপারটা পড়ে কি বুঝছো সেটা আমাকে একটু সামারি করে লিখো। অথবা বলতে পারে যে আমাকে একটা 5 মিনিটের প্রেজেন্টেশন দাও, 10 মিনিটের প্রেজেন্টেশন দাও, 20 মিনিটের প্রেজেন্টেশন দাও, অথবা যে কোনো সময় ইন্টারভিউর জন্য ডাকতে পারে এনিওয়ে। তো আপনি তখন হচ্ছে কথা বলতে পারবেন, তার রিসার্চ গুলো সম্পর্কে যখন বুঝবেন তখন হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে পারবেন। তারপরে
সে তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে ওকে আমি তো এটা ফাইন্ডিংস পাইছো, আমরা পাইছি পেপারে, তো হোয়াট ডু ইউ থিঙ্ক উই ক্যান ডু নেক্সট। তখন হচ্ছে আপনার এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে স্কিল যেটা আগে ডেভেলপ করছে ওই জায়গাটা এখানে কাজে লাগবে, যে আপনি তো পাইছেন এগুলা ওই পেপারে, তাইলে পরবর্তী কোয়েশ্চেন মনে হয় এরকম করা যেতে পারে, পরবর্তী এক্সপেরিমেন্ট মনে হয় এটা করা যেতে পারে। তখন হচ্ছে এভাবে আপনার ওগুলাকে কথা বলতে হেল্প করবে এবং ইনস্ট্যান্টলি থিঙ্ক করতে হেল্প করবে ওই সময়। তো এইটা হচ্ছে আরেকটা দিক। আরো একটা দিক হচ্ছে যখন আপনার অ্যাপ্লিকেশন টাইম হবে, তখন হচ্ছে অনেক সময়, সব সময় লাগে না, অনেক সময় একটা ছোট একটা দিতে হয়, যে রিসার্চ প্রপোজালের মতো বা কি করতে চান একটু দিক করে দিতে হয়, সেখানে একটু হেল্প করতে পারে আপনার। কারণ হচ্ছে ওগুলো লিখতে পারবেন তখনই যখন হচ্ছে আপনার ফিল্ডটা সম্পর্কে একটু আইডিয়া হবে, কি কি টেকনিক্স অ্যাভেলেবল সেটা সম্পর্কে যখন একটু আইডিয়া থাকবে, এবং ওগুলা 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 কিভাবে একটা আরেকটার সাথে you can put them together to answer a biological question, তখন আপনি ওগুলা আপনি ওখানে লিখতে পারবেন। বিশেষ করে যখন আপনি এমফিল পিএইচডি তে ভর্তি হবেন, তখন হচ্ছে একটা কিছুদিন পরে আপনাকে বলবে যে তুমি একটা রিসার্চ প্রপোজাল লিখো, কি রিসার্চ করতে চাও সেগুলো লিখো, তখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড নলেজটা খুবই 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 হেল্প করবে আপনাকে। আচ্ছা, এবার আরো একটা ডাইমেনশন বলি, এটার বেনিফিট বলি। বেনিফিটটা হচ্ছে আপনি যদি কোনো রিভিউ পেপার লিখতে যান কোনো একটা টপিকে, আমি এর আগে আরেকটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আপনি যদি কোনো মাস্টার্স বা এমফিল অ্যাপ্লাই করতে চান, আপনি কোনো ভলান্টারি রিসার্চ এক্সপিরিয়েন্সের পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো একটা যদি রিভিউ পেপার লিখতে পারেন, যে টপিকে ইন্টারেস্টেড আপনি বা যে ফিল্ডে ইন্টারেস্টেড, ওই ফিল্ড নিয়ে যদি আপনি একটা, ধরেন আপনি হেড এন্ড নেক ক্যান্সার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ওই টপিক, আপনি ধরেন রেয়ার ডিজিজ মডেলিং নিয়ে কাজ করতে চান, কথার কথা, তো আপনি ওই রিলেটেড কিছু পেপার পড়ে আপনি হচ্ছে রিভিউ পেপার যখন লিখতে যাবেন, তখন হচ্ছে ওই পেপারগুলোকে ক্রিটিক্যালি রিড করে আপনার ওগুলো থেকে সামারিটা রিভিউ পেপারে আনতে সাহায্য করবে, এবং বিভিন্ন পেপারের তথ্যগুলোকে সিনথেসাইজ করে একটা স্টোরি, নিজের একটা স্টোরি মতামত দাঁড় করাতে আপনার হেল্প করবে, যে রিভিউ পেপার লিখতে এগুলো লাগে। তো যাই হোক, মোট কথা হচ্ছে আপনার রিসার্চ পেপার পড়ার কোনো বিকল্প নাই, এটা পড়তে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আজ থেকে 5 বছর 10 বছর আগে এটা যেরকম কঠিন একটা বিষয় ছিল, বর্তমান যুগে এসে আমরা খুবই খুবই লাকি যে চ্যাট জিপিটির মতো টুলস অ্যাভেলেবল, যেগুলো ইউজ করে আমরা দ্রুত এগুলা পেপার বোঝার চেষ্টা করতে পারি। সব সময় আমি বলবো যে অ্যাডভান্স লেভেলের জন্য এগুলা যে চ্যাট জিপিটি যে অলওয়েজ আপনাকে কারেক্ট অ্যান্সার দেবে সেটা না, বাট ইট ইজ এ গুড স্টার্ট ফর বিগিনার, ঠিক আছে? ইট ইজ মাচ মাচ ফাস্টার। আপনি খুব সহজেই এটা ইউজ করে আপনি এটাকে পার্সোনাল টিউটর হিসেবে ইউজ করে নিজের নলেজগুলোকে এভাবে ডেভেলপ করতে পারবেন, এবং কিভাবে এটা হেল্প করবে সেটা বললাম। আচ্ছা, এখন আপনার হচ্ছে কি কি ধরনের এরকম ল্যাবরেটরি টেকনিক্স বা পেপার পড়বেন, কয়েকটা ক্যাটাগরি বলি। একটা তো হচ্ছে যেগুলো বললাম খুবই ওয়েট ল্যাব, মানে হচ্ছে আপনি যে পাইপেট টাইপের এগুলো ধরে যে কাজগুলো, সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ব্লট, কিউপিসিআর, জেল ইলেকট্রোফোরেসিস, ডিএনএ এক্সট্রাকশন, আরএনএ এক্সট্রাকশন, সেল কালচার, এই জিনিসগুলো একটা জিনিস। এগুলো হচ্ছে অনেক যুগ ধরে চলে আসতেছে টেকনিকগুলা। পিসিআর মনে হয় 1990 সালে না কত সাল আবিষ্কার হয়েছে আমি জানি, নোবেল পুরস্কার পেয়েছে, সেটা এখনো 30-40 বছর ধরে চলে আসতেছে। তো এইগুলো হচ্ছে খুবই ওয়েল এস্টাবলিশড টেকনিক, অনেক মেথড, অনেক টিউটোরিয়ালস, অনেক ভিডিও অ্যাভেলেবল, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, এগুলো বোঝার জন্য এগুলো বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, ওগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, খুবই খুবই কমন। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে যে 5-10 বছর বা 15 বছর অ্যাডভান্সড হয়েছে, যেমন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, যেটা আপনার ডিএনএ সিকোয়েন্সিং, আরএনএ সিকোয়েন্সিং, তারপর হচ্ছে সিঙ্গেল সেল লেভেলের সিকোয়েন্সিং, আরএনএ সিকোয়েন্সিং হতে পারে, সিঙ্গেল সেল আরএনএ সিক, এমনকি প্রোটিওমিক্স আছে। তো এইগুলো হচ্ছে একটু মডার্ন টেকনিক, বাট এগুলা এত ইউজফুল যে প্রায় অধিকাংশ ল্যাবে এগুলা হামেশা ইউজ হয়। আমি রিসেন্টলি একটা আরএনএসিক এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে, একদম রিসেন্টলি। পিএইচডির সময় আমি এরকম নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করতে হয়েছে, যেটা হচ্ছে হোল একজন সিকোয়েন্সিং করতে হয়েছে। এগুলা একটু এক্সপেন্সিভ, কিন্তু বর্তমান যুগে এইগুলার জন্য বাজেট থাকে, এবং হচ্ছে আপনার এই জিনিসগুলা একটু বুঝতে হবে। এমন না যে আপনাকে ওটা করতে পারতে হবে, কিন্তু এগুলা এত ওয়াইডলি ইউজড, এত র্যাপিডলি পপুলার হয়ে গেছে যে এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যে শব্দগুলো বললাম ওগুলাই পেপারে পড়তে গেলে দেখবেন যে ওখানে আপনি 5টা পেপার পড়লে এর মধ্যে 1-2টাতে পাবেনই যে বলছে যে ওরা আরএনএস থেকে এক্সপেরিমেন্ট করছে।
বা প্রোটিওমিক্স করছে। তো সেখানে আপনি যখন এগুলো পাবেন, এগেইন সেম টেকনিক অ্যাপ্লাই করেন। প্রোটিওমিক্সটা কি, বা ট্রান্সক্রিপ্টোমিক্স বা আর জিনোমিক্স, এগুলো কি জিনিস, সার্চ দেন ইউটিউবে, তারপর হচ্ছে আপনার এই যে চ্যাট জিপিটি হেল্প নেন, দেখেন যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং গুলো কি কি কোম্পানি বা কি টেকনোলজি অ্যাভেলেবল যেগুলো করার জন্য, তাদের মধ্যে ডিফারেন্স কি। আমি আবার বলতেছি এগুলো করতে পারতে হবে এমন না। আমি যখন হংকং এ ছিলাম, আমি তো টিচিং সেক্টরে কিছুদিন কাজ করছি ইউনিভার্সিটি অফ হংকং এ, দেখছি যে ওদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট এসে প্রথম 6 মাসের মধ্যে ওরা এক্সপোজ হয়ে হচ্ছে ক্রিসপার Cas9 জিনোম এডিটিং কি সেটা নিয়ে। ক্রিসপার Cas9 হচ্ছে 2010 বা 11-12 দিকে এটা হচ্ছে পাবলিকেশনটা, প্রথম পাবলিকেশনটা আসে, এবং হচ্ছে এটা একটা জিনোম এডিটিং টেকনোলজি। এবং এই গত 10-15 বছরে এটা এত র্যাপিডলি অ্যাডভান্স হয়েছে যে কয়েক বছর আগে নোবেল পুরস্কারও পাইছে জেনিফার ডাউডনা এবং ইমানুয়েল শারপেন্টিয়ার না কি যেন, আমি প্রোনাউন্সিয়েশনটা করতে পারতেছি না, যাই হোক ওনারা নোবেল পুরস্কার পাইছে। তো মেডিকেল স্টুডেন্ট হংকং এ প্রথম 6 মাসের মধ্যেই তারা দেখতেছে যে বায়োকেমিস্ট্রি একজন প্রফেসর ক্রিসপার Cas9 জিনোম এডিটিং বা ক্রিসপার Cas9 টেকনোলজিটা কি সেটা বলতেছে। বেশি না, 3-4টা স্লাইড, ঠিক আছে। এটা কেন করলো? আমরা তো ক্রিসপার Cas9 মেডিকেলে মনে হয় না পড়ানো হয় আমাদের বাংলাদেশে। এটা কেন করছে? এমন না যে সে ক্রিসপার Cas9 জিনোম এডিটিং করতে পারবে, নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ এইসব টেকনিকগুলো শুরু করা মানে হচ্ছে নামগুলো শোনানো, যাতে করে ওরা ভয় না পায়, এবং এটা যে আসলে সহজ একটা জিনিস, খুব কমন একটা জিনিস। সে যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে আসতেছে, তার পাশেই তারই একটা ফ্রেন্ড যে হচ্ছে ল্যাবে ঢুকছে বায়োমেডিক্যাল সায়েন্স, দেখা যাচ্ছে সে বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজিতে ব্যাচেলর করতেছে, সে ফ্রম ডে ওয়ান এই ক্রিসপার Cas9 জিনোম এডিটিং সম্পর্কে শুনতেছে। তো মেডিকেল স্টুডেন্ট কেন পিছিয়ে থাকবে? ঠিক আছে, সে যে বায়োমেডিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সে হয়তো এটা হাতে কলমে করবে, কিন্তু মেডিকেল স্টুডেন্ট হিসেবে সে তো অ্যাটলিস্ট ওটা সম্পর্কে কিছু আইডিয়া তো জানতে হবে। এটা যে একটা জিনোম এডিটিং টেকনোলজি, এটা যে রিসার্চে মহামারী আকার ইউজ হচ্ছে, এবং এটা যে এমনকি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত হচ্ছে, এটা জানতে হবে না? তো পয়েন্ট ইজ, আমাদের বাংলাদেশের আমাদের কারিকুলামে দুঃখজনকভাবে এখনো হচ্ছে আমরা জিনের ডেফিনেশন মুখস্থ করতে করতে আমাদের দিন যায় বায়োকেমিস্ট্রিতে। তারপরে হচ্ছে যায় না, যেমন যে কমিউনিটি মেডিসিনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন এবং সূত্র মুখস্থ করতে করতে দিন যায়। এগুলা আসলে মুখস্থ করার বিষয় না, কনসেপচুয়ালি বোঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এটা কোথায়, মানে এটা কনসেপচুয়ালি জিনিসটা কি, তাই না? বা বলতেছে যে টি টেস্ট করতেছে বা chi-square টেস্ট করতেছে, এগুলো কি, কোন কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, এইগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জানাটা, বোঝাটা, ঠিক আছে। আশা করি আমরা স্টুডেন্ট হিসেবে এটা বোঝার চেষ্টা করব, টিচাররাও হয়তো আশা করি এটা বোঝার চেষ্টা করবে যে ছাড়া পড়তেছে, বৃষ্টি হবে মনে হয়। আচ্ছা, তো এগুলো হয়তো বোঝার চেষ্টা করবে। আর তারপরে যেমন আমরা লোকাস, ইয়াতে লোকাস কি, এটা ডেফিনেশন করতে করতে মানে হচ্ছে মুখস্থ করতে করতে আমরা জান কয়লা কয়লা হয়ে যায়, কিন্তু যে কনসেপচুয়ালি কিন্তু জিনিসটা খুবই সোজা যদি ওভাবে এক্সপ্লেন করা যায়। তো এভাবে করে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা এমফিল বা মাস্টার্স পিএইচডিতে অ্যাপ্লাই করবো, সেজন্য যে এই টপিকগুলো সম্পর্কে জানবো, ব্যাপারটা যেন তেমন না হয়। আমরা যে মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট, আমরা আমাদের রেগুলার যে মেডিকেল কারিকুলাম সেটার পাশাপাশি যাতে করে কোনো একটা রিসার্চ পেপার অ্যাটলিস্ট বুঝে যেন পড়ে বুঝতে পারি, সেই ক্যাপাবিলিটিটাও আশা করি আমাদের অর্জিত হবে। এবং সেজন্য একটু এরকম একটু মানে পড়ার অভ্যাস গুলা করতে হবে আর কি। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন প্রত্যেকটা মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে যে স্টুডেন্টরা আছে সেগুলো তারা হচ্ছে একটা গ্রুপ করতে পারে, বা ওখানে যে এটাকে কি বলে, রিসার্চ গ্রুপ থাকে অনেক সময়, ওরা হচ্ছে ওদের, যদিও আমি দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে ফোকাসটা হচ্ছে পাবলিক হেলথ বা সার্ভে, ওই রিলেটেড ব্যাপার নিয়ে বা ওই রিলেটেড নিয়ে একটু বেশি কাজ হয়। বাট এটার বাইরেও যে বায়োমেডিক্যাল ফিল্ডে পুরা যে ওপেন অ্যাক্সেস আছে আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা অনেক সময় আমরা বুঝি না। তো সেই জন্য কিন্তু ওইটাতে অ্যাক্সেস করতে হলে আপনাকে পাবলিক হেলথ যেমন মানুষজন চর্চা করে বাংলাদেশে, তেমনি বায়োমেডিক্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো
যদি এরকম চর্চা হয় ভালো। তো ওইরকম ওই যারা এরকম স্টুডেন্ট রিসার্চ গ্রুপ আছে ওরা হচ্ছে একটা মানে হচ্ছে মান্থলি বা বাই মান্থলি জার্নাল ক্লাবের আয়োজন করতে পারে, যেখানে হচ্ছে ওরা কয়েকজনে মিলে এরকম কোন একটা মিটার জার্নাল দিয়ে শুরু করে না, একটা পেপার আপনি ওইটা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং ডিসকাস করার চেষ্টা করবে। সেখানে কোনো প্রফেসরকে রাখতে পারে, বিশেষ করে বেসিক সায়েন্সের যারা প্রফেসর আছে ওদেরকে রাখতে পারে। এমনকি যদি সম্ভব হয় যে যারা বিদেশে আছে, যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার ছিল আগে, দেখা যাচ্ছে সে এখন রিসার্চ করতেছে, অনেক সময় এরকম ওদেরকে ইনভাইট করা যেতে পারে যে ওইটাতে ডিসকাস করার জন্য। তো এরকম করা যেতে পারে, কিন্তু এরকম বাইরে আমি দেখছি যে এরকম হয়। তো আমাদের আশা করি এই কালচারটা ডেভেলপ করবে এবং আমাদের স্টুডেন্টের এই ভয়টা হয়তো একটা সময় গিয়ে কেটে উঠবে এবং ভবিষ্যতে আশা করি যে এটার মাধ্যমে একটা একটা পাবলিক হেলথ রিলেটেড সাবজেক্টে যেমন একটা 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 ভালো কম্পিটিশন আছে, আশা করি যে এই দিকটাও মানুষজন এক্সপ্লোর করা শুরু করবে এবং ভবিষ্যতে দেখা যাবে যে হয়তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা ফিজিশিয়ান আছে ওরা এইভাবে করে পিএইচডি পোস্টডক এগুলা করে সায়েন্টিস্ট হিসেবেও নিজেদেরকে গড়ে তুলবে এবং মেবি ওয়ান ডে বাংলাদেশি ফিজিশিয়ান সায়েন্টিস্ট আমরা অনেক পাবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের এই টিপসগুলো হয়তো মানে একটু হলেও কাজে আসবে। হয়তো ভবিষ্যতে আর অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।